সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স। দর্শক, আপনাদের সাথে আছি আমি অর্পা আহসান। আজকে আমরা কথা বলবো বিশ্ব পর্যটন দিবস এবং আমাদের ভাবনা, যেহেতু আগামীকালই আমাদের বিশ্ব পর্যটন দিবস এবং আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। পরিচয় করে দিচ্ছি তাদের সাথে। আমার সাথে আছেন মোহাম্মদ জিয়াউল হক হাওলাদার, জেনারেল ম্যানেজার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, এবং আমার সাথে আরও আছেন মহিউদ্দিন হেলাল, সম্পাদক পর্যটন বিচিত্রা ও চেয়ারম্যান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য স্বাগত এবং শুভেচ্ছা। যেহেতু আগামীকাল আমাদের পর্যটন দিবস, বিশ্ব পর্যটন দিবস, তো আমরা এই ব্যাপারে আজকে কথা বলবো। আমি প্রথমে আপনার কাছে জানতে চাই আমাদের এই বছরের পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয় এবং আমাদের সরকারের পক্ষ থেকে কোনো আয়োজন আছে কিনা। জি, ধন্যবাদ। বিশ্ব পর্যটন দিবস বাংলাদেশ খুব ভালোভাবে আড়ম্বরপূর্ণভাবে পালন করে থাকে। সকলকে নিয়ে আমাদের বাংলাদেশের সরকারি এবং বেসরকারি যেসব ইনস্টিটিউট আছে সেগুলো সমন্বয়ে আমরা করে থাকি। তো এবছরের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য হচ্ছে ট্যুরিজম অ্যান্ড পিস, আমরা যেটাকে বলি পর্যটনের শান্তি সোপান। অর্থাৎ পর্যটনের মাধ্যমে কিন্তু শান্তি আসতে পারে। আমরা দেশি বিদেশি পর্যটকদের পরিবার বান্ধব সেবা দিয়ে থাকি, পরিবেশকে সংরক্ষণ করে থাকি, পাশাপাশি জাতিগত সম্প্রীতি, মেলবন্ধন এবং একটি দেশের ভিতরে যে বিভিন্ন জাতিসত্তা আছে, এথনিক মাইনরিটি আছে, প্লাস বিভিন্ন কমিউনিটি পিপল থাকে, তাদের ভিতরে একটা সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে। এবং বিদেশি যেসব পর্যটকরা আসেন তারাও একটি দেশের যে কৃষ্টি কালচার সেটাকে মানে সম্মান দেখায়, রেসপেক্ট করে, এবং তারাও এরকম পারফর্ম করে থাকে। আমাদের দেশে যেমন বিভিন্ন মণিপুরি, আমাদের গারো, হাজং এবং হিলটেক্সের যেসব বিভিন্ন আমাদের জাতিসত্তাগুলো রয়েছে, তাদের যে রিচ কালচারগুলো আছে সেগুলো তারা এনজয় করে এবং সেখান থেকে তারা কিন্তু অনেক তথ্য নিয়ে থাকে। এবং এই যে তারা আসলো এবং তাদেরকে সম্মান দেখালো এবং তাদেরও ইনকাম হলো, পর্যটকরা আসলো, এই যে একটা সম্প্রীতি সেতু বন্ধন তৈরি করা যায়। এবং ট্যুরিজম নিজেও কিন্তু একটা পিসফুল একটা এনভায়রনমেন্ট চায়। আবার পর্যটন শিল্প উন্নয়নের জন্য কিন্তু আপনার পিসফুল এনভায়রনমেন্ট দরকার, এবং এনভায়রনমেন্ট পিসের মাধ্যমে ট্যুরিজম উন্নয়ন হয়, ভাইস ভার্সা। এটা মানে খুবই একটার সাথে একটা খুব অতুলনীয় সম্পর্ক। তো বিশ্ব পর্যটন দিবস মূলত আপনারা জানেন যে আমাদের জাতিসংঘের একটা স্পেশাল এজেন্সি ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, যেটার প্রধান কার্যালয় হচ্ছে মাদ্রিদ, স্পেনের রাজধানী মাদ্রিদে। 86 সাল থেকে মূলত বিশ্ব পর্যটন দিবস পালিত হতে থাকে, কিন্তু বাংলাদেশে আমরা 1996 সাল থেকে মূলত ফর্মালি পালন করছি। সেখানে আমাদের মহিউদ্দিন হেলাল, তারাও পর্যটন কর্পোরেশন, ঢাকা সোসাইটি একসাথে পালন করেছি। সে থেকেই আমরা ধারাবাহিকভাবে পালন করে আসছি। এক এক সময় এক একটা স্লোগান থাকে, এক একটা দিবসে, এক একটা বছর। যেমন এই বছর পর্যটন শান্তি সোপান মানে হলো যে পর্যটনের মাধ্যমে আমরা সমাজে, রাষ্ট্রে এবং মেলবন্ধন, শান্তি সম্প্রীতি আনবো। পাশাপাশি ট্যুরিজমকে বলা হয় ট্যুরিজম ইজ পাসপোর্ট ফর পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। যে কোনো দেশে যাতে যুদ্ধবিগ্রহ না লাগে, যাতে করে কোনো ধরনের ক্যাওয়াটিক সিচুয়েশন না হয়, কোনো সংকট তৈরি না হয়, রাজ্যের সংকট যাতে তৈরি না হয়, তাতে পর্যটন সেখানে পর্যটক যাবে। এবং এই পর্যটন শিল্প উন্নয়নের জন্য আসলে দরকার আমাদের শান্তি এবং সম্প্রীতি এবং যুদ্ধ আমরা চাই না। আমরা চাই সকল মানুষের এই সমান অধিকার, সকল মানুষই যেন তার নিজস্ব কৃষ্টি সংস্কৃতি নিয়ে বজায় রাখতে পারে এবং একটি দেশে পর্যটন অন্য দেশে যেতে পারে। কারণ যদি শান্তি না থাকে, যদি সংকট থাকে, তাহলে কিন্তু আপনার এভিয়েশন চলবে না, ট্রান্সপোর্টেশন চলবে না, আপনার কোনো ধরনের যারা সার্ভিস প্রোভাইডার, হোটেল, মোটেল, রিসোর্ট, তারা কিন্তু পর্যটক পাবে না, ফলে আরও ক্যাওটিক সিচুয়েশন তৈরি হবে। এই জন্য পর্যটন শিল্প উন্নয়নের জন্য যেমন শান্তি দরকার এবং শান্তির মাধ্যমে পর্যটন উন্নয়ন হয়, এই বিষয়টাকে প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ সরকার এবার অনেকগুলো প্রোগ্রাম করেছে। আপনি জানেন 27 তারিখে সকালে একটা বর্ণাঢ্য র্যালি আছে। আমাদের বাংলাদেশের যত প্রাইভেট সেক্টর অ্যাসোসিয়েশন আছে সরকারের সাথে, তারাও আসবে সে র্যালিতে। আমাদের প্রতিপাদ্য বিষয়ে আলোচনা আছে, আমাদের আরও আছে বিভিন্ন আমাদের যে জেলাগুলোতে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা জেলা প্রশাসকদের সম্পৃক্ত করে সেখানেও অ্যাওয়ারনেস সৃষ্টি করা হবে, আলোচনা করা হবে। এবং যে হোটেল মোটেল আছে তারও বিভিন্ন ডিসকাউন্ট অফার দেবে এবং তারা ট্যুরিস্টদের জন্য স্পেশাল গিফট দিবে, স্পেশাল মেনু দিবে পর্যটকদের জন্য, তারা ফুল দিয়ে সুবিধা নেবে। এমনকি আমাদের মন্ত্রণালয় আন্ডারে যে বিমানবন্দরে সেখানেও পর্যটকদেরকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হবে এবং এয়ারলাইন্সগুলো এই আপনার প্লেনের ভিতরেও এক ধরনের অভ্যর্থনা জানানো হবে এই বিশ্ব পর্যটন দিবসের উপলক্ষে। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব মহিউদ্দিন হেলাল, আমি আপনার কাছে একটু জানতে চাই, সামগ্রিকভাবে বাংলাদেশে বর্তমানে পর্যটন শিল্প কি অবস্থায় আছে এবং কোনো ধরনের সংস্কার প্রয়োজন কিনা? যেহেতু এখন সংস্কারের একটা ট্রেন্ড চলছে, তো পর্যটন খাতে কি ধরনের সংস্কার দরকার বলে আপনার মনে হয়? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন। প্রথমত এটিএন বাংলা সবাইকে, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আপনার মাধ্যমে।
বিশ্ব পর্যটন দিবস যেটা বলছেন যে ট্যুরিজম অ্যান্ড পিস, পর্যটন এবং শান্তি একই সাথে আমরা চলতে পারি, এবং পর্যটকদের বিশেষ করে আমাদের দেশে দেশি এবং বিদেশি পর্যটকদের স্বাচ্ছন্দ্যে গন্তব্যে ভ্রমণের জন্য অবশ্যই শান্তির প্রয়োজন রয়েছে। অস্থিরতার মধ্য দিয়ে বিদেশিরা যেমন আমাদের দেশে আসবে না, তেমনি দেশের মানুষও দেশের গন্তব্যে বেড়াতে যাবে না। সেই কারণেই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ট্যুরিজমকে এগিয়ে নেওয়ার জন্য যেরকম শান্তি সুশৃঙ্খল অবস্থার প্রয়োজন, একই সাথে আমাদের দেশকে উন্নয়নের জন্য ট্যুরিজমকে একটি মাধ্যম হিসাবে ব্যবহার করা যায়। তা আপনি যেটি বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে পর্যটন উন্নয়নের সংস্কার বা আমাদের কোন বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত, আমি প্রথমত আপনি বলেছেন যে পর্যটন বিচিত্রার এডিটর, সেখানে এই সংখ্যায় আমরা একটা এডিটোরিয়াল লিখেছি, বলেছি যে পর্যটন শিল্প উন্নয়নে প্রথমত প্রধান উপদেষ্টার নেতৃত্বে এটিকে অগ্রাধিকার খাত হিসাবে ঘোষণা করা হোক। এটি একটা আমাদের মোটা দাগের দাবি। কারণটি হলো যে পর্যটন শিল্পটি অনেকগুলো সংস্থার সাথে সম্পৃক্ত, এটি একা একা চলতে পারে না। একটি গন্তব্য যেখানে সংস্কৃতি উন্নয়ন বা এটিকে যদি পর্যটনের কাছে উপভোগ্য করতে হয়, তার সংস্কৃতি মন্ত্রণালয়ের যেমন কাজ রয়েছে, ওখানে যাতায়াত ব্যবস্থার জন্য রোডস অ্যান্ড হাইওয়ের কাজ রয়েছে, অন্যান্য সেবাগুলোকে যদি কোনো একটা গন্তব্যে নিশ্চিত করা যায়, তখনই ওই গন্তব্যটি পর্যটন পণ্য হিসাবে গড়ে ওঠে। তো সেই ক্ষেত্রে এই পর্যটন উন্নয়নের ক্ষেত্রে অনেকগুলো সংস্থার সম্পৃক্ততা ছাড়া একক একটি মন্ত্রণালয়ের মাধ্যমে এটি উন্নয়ন করা সম্ভব নয়। আমরা বিগত সময়ে 53 বছরে দেখেছি পর্যটনটি কাঙ্ক্ষিতভাবে উন্নয়ন ঘটে নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এই সময়ে এসে আমরা আরেকটা দাবি জানাই যে পর্যটনে একটি ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি করা হোক। সেই অথরিটির মধ্য দিয়ে এর সকল সংস্থাকে সমন্বিতভাবে এদেশে পর্যটন উন্নয়ন দরকার। আমাদের আরেকটি সমস্যা হলো যে আমরা বলি পর্যটনের পণ্য বলি, আমাদের যে গন্তব্যগুলো আছে, ধরেন কক্সবাজার, নিঝুম দ্বীপ, অনেকগুলো জায়গা আছে যেগুলো পর্যটন পণ্য হিসাবে তখনই তৈরি হবে যদি ওখানে পর্যটকদের সেবাগুলো নিশ্চিত করা হয়। অন্য পণ্যের ক্ষেত্রে পর্যটনের একটা বিস্তর একটা তফাৎ আছে। আপনি অন্যান্য পণ্য ক্রেতাদের কাছে বাজারে নিয়ে যাওয়া হয়, আর পর্যটন শিল্পে ক্রেতারা পণ্যের কাছে যায়, গন্তব্যে যায়। সে কারণে এটা একটা অর্থনৈতিক, একটা গ্রামীণ অর্থনীতি বা প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনীতি সচল রাখতে পর্যটন শিল্প একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণটি হলো যে আপনি যখন আমার পর্যটকরা একদম রিমোট একটি যায়, নিঝুম দ্বীপে বেড়াতে যাবে, তখন ওখানে তার থাকা, খাওয়া, যাতায়াত, এই যে এক্সপেন্ডিচার, এটা কিন্তু স্থানীয় জনগণের মধ্যে বিন্যস্ত হয়। তার মানে ট্যুরিজম এই প্রান্তিক জনগোষ্ঠীর ইকোনমিক ইকুয়ালিটির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে ট্যুরিজম অ্যান্ড পিচ এটি বলা হচ্ছে যে আমাদের স্থানীয় সংস্কৃতিকে কিভাবে ডাইভার্সিফাইড করা যায়, স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ করা যায়, পরিবেশকে কিভাবে রক্ষা করা যায়, স্থানীয় জনগণের অর্থনীতির ভাগ্য কীভাবে উন্নয়ন করা যায়। যারা প্রান্তিক জনগোষ্ঠী অনেকে ক্রাফটস তৈরি করে, সুভিনার তৈরি করে, ওইটা তো আমরা স্থানীয়ভাবে ক্রয় করে তার জীবন জীবিকা হয়। সে কারণে এই যে ট্যুরিজম অ্যান্ড পিচ ফর দ্য সাস্টেনেবিলিটি অফ এনভায়রনমেন্ট, প্রোটেকশন অফ কালচার, এগুলোর বিষয়কে বিস্তরভাবে ট্যুরিজম কন্ট্রিবিউট করে। তো সেই সব জায়গা থেকে বিশ্লেষণ করলে আমাদের এই মুহূর্তে প্রয়োজন একটি সমন্বিত উদ্যোগ। আর সেই সমন্বিত উদ্যোগটি যদি নিতে হয়, আন্তর্জাতিক মানের পর্যটন পণ্য যদি তৈরি করতে হয়, তাহলে আমি আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দাবি জানালাম যে আমাদের ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি করা হোক, এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বে পর্যটন শিল্প এখন রয়েছে, তার নেতৃত্বেই পর্যটন শিল্পকে অগ্রাধিকার খাত হিসাবে ঘোষণা করা হোক। তাহলে অগ্রাধিকার খাতের যে সকল সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা এই শিল্প পাবে, এবং বিদেশি ইনভেস্টরও এইখানে আসবেন, এমনই আমাদের এই মুহূর্তের দাবি। জি, অসংখ্য ধন্যবাদ।
জনাব জিয়াউল হক, আমি আপনার কাছে একটু জানতে চাই যে উনি বলছিলেন পর্যটকদের সেবার কথা। আমরা এখন বিভিন্ন ধরনের, এই যে সরকার পতনের পর 5 আগস্টে হাসিনা সরকারের পতনের পর আমরা দেখলাম যে বিভিন্ন পর্যটন স্থানগুলোতে, কক্সবাজার, তারপর আপনার আরও যেগুলো আছে, মোটামুটি কক্সবাজারের কথাই আমি বলি, বিভিন্ন ধরনের ভিডিও আমাদের সামনে আসছে যে নিরাপত্তাজনিত বিভিন্ন ধরনের ঘটনা, যেখানে আসলে হ্যারাসমেন্টের মতো কাহিনী হচ্ছে, একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। তো 5 আগস্টের পরে নিরাপত্তা সংক্রান্ত কোনো উদ্যোগ কি এখনো পর্যন্ত গ্রহণ করা হয়েছে কিনা পর্যটকদের জন্য? জি হ্যাঁ, একটা অস্থির একটা সময় গেছে এবং পর্যটকদেরও তাদের যাতায়াতের এবং গন্তব্যের টুরিস্ট ডেস্টিনেশনে তাদের যে রিচ করার ট্রান্সপোর্টেশন একটা সমস্যা হয়েছিল, কিন্তু এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা আমাদের জেলা প্রশাসনের যে জেলা পর্যটন কমিটি আছে এবং কক্সবাজার জানেন যে একটা বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে, সেখানে আমাদের যে কর্মকর্তা আছেন তারা বৈঠক করেছেন এবং বিভিন্ন বৈঠক করার মাধ্যমে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অবাঞ্ছিত যাতে কোনো কিছু না হতে পারে সেখানে তারা সজাগ আছেন এবং যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা যা কাউকে যে দোষী তাকে ধরে সাথে সাথে আমাদের জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশ সেখানে আছে করে তাকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এছাড়া আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে সেখানে বিচে এবং প্রায় প্রতি মাসেই সমন্বয় সভা হয় জেলা পর্যায়ে, কক্সবাজারে সেটা হয়, প্রতিটা জেলায় জেলা পর্যটন কমিটি আছে। এর মাধ্যমে যাতে করে কোনো ধরনের পর্যটকদের হয়রানি না হয়, কোনো ধরনের পর্যটক উপদ্রব কেউ যাতে না করতে পারে, হ্যাঁ, বিশেষ করে নারী নিরাপত্তা, শিশুদের নিরাপত্তা, যাতে সবাই বিনোদন করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু সজাগ আছে এবং আমাদের নীতিমালা আছে, গাইডলাইনও আছে এবং প্রতিটা হোটেলকে বলা হয়েছে যে কি কি করা যাবে। পর্যটকদের জন্য কিছু নীতিমালা আছে এবং হোটেল যে সেবা দেয় তার নীতিমালা আছে এবং বিচ কর্মী তারা কি করবে এবং বিচে যে কীভাবে তারা যে বিভিন্ন ধরনের খাবার দাবার বিক্রি করে তারা কিভাবে করবে, তাদের আচরণ কি হবে, এরকম আচরণ নীতিমালা তৈরি করা হয়েছে। নীতিমালা থাকলে হবে না, তাদেরকে সচেতনতা সৃষ্টি করতে হবে, সে সচেতন কাজগুলো করা হচ্ছে। আচ্ছা, ধরেন আমি যেটা বললাম যে আমরা কিছু ভিডিও কিছুদিন আগেই দেখতে পেলাম, কিন্তু এর আগেও মানে হাসিনা সরকার যখন চলমান ছিলেন তখনও কিন্তু আমরা দেখেছি যে কক্সবাজারে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তো সেইগুলো নিয়ে কি তখন কোনো ব্যবস্থা ছিল না, বা তখন কি সেগুলো মেনটেন ঠিক মতো করা হতো, বা আপনার কি মনে হয় মনিটরিংয়ের অভাব ছিল কিনা? মনিটরিং এখন মনিটরিং ভালো স্ট্রং হচ্ছে। মনিটরিং হচ্ছে কারণ পর্যটন যেহেতু একটা ব্যবসা, কারণ যত বেশি পর্যটক যাবে স্থানীয় মানুষ সেখান থেকে আয় করতে পারবে এবং তার রুটি রুজির বিষয় এখানে জড়িত। অনেক মানুষ কিন্তু কক্সবাজারে বা পর্যটন গন্তব্যগুলোতে কিন্তু বিভিন্ন সুবিনি বিক্রি করে, খাবার বিক্রি করে, পর্যটক সেটা কিন্তু খেয়ে থাকে। এখন আগের সরকারের সাথে এখন পরিস্থিতি অনেক ভালো। আগের সরকার কোনো দুষ্টুটি থাকলেও এখন সেগুলোকে আমরা রিকভার, মানে আসলে ট্যুরিজম প্রতিনিয়ত কিন্তু সেবা আপগ্রেড করতে হয়, প্রতিদিনে কিন্তু এটার মান উন্নতি করতে, না কিন্তু পর্যটন আমরা টিকে থাকতে পারবো না। কারণ পর্যটকদের বিভিন্ন দেশ তারা ভ্রমণ করে এবং ডেস্টিনেশন করে, যদি দেখে যে এখানকার মান খারাপ কিন্তু আসবে না, তখন লোকগুলো কিন্তু বেকার হয়ে যাবে। এই জন্য স্থানীয় লোকজনদের সাথে আমরা কথা বলেছি যাতে করে তাদের সেবার মান, তাদের আচরণবিধি এবং বিশেষ করে তার নিরাপত্তা সবগুলি যেন তারা দিতে পারে, সে বিষয়ে আমাদের একটা যোগাযোগ আছে, কমিটি কাজ করছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মহিউদ্দিন হেলাল। আমি আপনার কাছে একটু জানতে চাই যে পর্যটন শিল্পে তো বিনিয়োগ অবশ্যই প্রয়োজন, বর্তমানে বিনিয়োগের কি অবস্থা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নে যাওয়ার আগে জিয়াউল সাহেব যে আপনার নিরাপত্তা বিষয়ে যে কথাটি বলেছে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। যে আমি একটু উদাহরণ দিই, কদিন আগেই আমাদের 19 থেকে 21 তারিখ ঢাকাতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত হয়েছে, আমি এটার চেয়ারম্যান। তো আমরা এই স্থবির অবস্থা থেকে পর্যটনেরকে আবার দুয়ার খোলার জন্য একটা স্লোগান নিয়ে এই আয়োজনটা করেছি যে খুলবে পর্যটনের দুয়ার এশিয়ান ট্যুরিজম ফেয়ার। তো আমরা দেখেছি যে ব্যাপক মানুষজন এই মেলায় ভিজিট করতে গিয়েছে, অর্থাৎ মানুষের মধ্যে একটি অনিশ্চয়তা কাজ করছিল যে আমরা আবার গন্তব্যে যাব কিনা, বা আমরা বেড়াতে কক্সবাজার যাব কিনা, সুন্দরবন যাব কিনা। এই আইস ব্রেকিং করার জন্য আমরা মেলাটা করলাম এবং আমাদের যে এক্সপেকটেশন ছিল তার চেয়ে প্রচুর মানুষ গিয়েছে। বাঙালি মাত্রই ভ্রমণ প্রিয়, স্বাভাবিক। এবং আপনার অনেক বিদেশিও মেলাতে ছিলেন। বিদেশি বলতে বিদেশ থেকে এসেছেন প্রায় 60 জনের মতো। আবার বাংলাদেশে যে এখানে যে বিদেশিরা অবস্থান করছেন দূতাবাসগুলো, তারাও মেলাতে ভ্রমণ করতে গিয়েছেন। নিরাপত্তার জায়গায় এবছর আমাদের এই আয়োজনে একটি ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ নামে একটি বিশেষায়িত একটি নিরাপত্তা বাহিনী পর্যটক সেবায় নিয়োজিত রয়েছে এবং এরা বাংলাদেশের সকল পর্যটক গন্তব্যেই এদের অবস্থান রয়েছে।
তো সেই ক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের পর্যটকদের কাছে একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছে। এবং আমরা দেখেছি যারা এই মেলায় ভ্রমণ করতে এসেছে সেখানেও ট্যুরিস্ট পুলিশ তাদের কী কী কার্যক্রম সেগুলো প্রচার প্রচারণা করেছে, তাদের যথেষ্ট উপস্থিতি ছিল। ও আমি মনে করি বাংলাদেশের সকল গন্তব্যে দু একটা বিচ্ছিন্ন ঘটনা অন্যান্য দেশের সাথে তুলনা করলে খুবই সামান্য এখানে হয়, কিন্তু সে তুলনায় আমাদের পর্যটকদের বেড়াতে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি নেই তাদের মনে। এটি একটি বিষয়। আরেকটি আপনি যেটা বললেন যে ইনভেস্টমেন্ট, বিনিয়োগের জন্য প্রথমত দরকার হলো যে বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ তৈরি করা। যারা বিনিয়োগ, দেশের মধ্যে যারা বিনিয়োগ করবে তাদের জন্য, যেহেতু এটি একটি নতুন ইন্ডাস্ট্রি, এখানে বিনিয়োগ করলে তারা মুনাফাটা কি পাবেন, এই জন্য সরকারকে বিনিয়োগ বান্ধব নীতিমালা করতে হবে, বিশেষ করে পর্যটনের ক্ষেত্রে। কেন গুরুত্ব দিতে হবে? পর্যটনে একটি বিনিয়োগ করলে এটা ডাইভার্সিফাইড বেনিফিট আছে। এটি কর্মসংস্থান তৈরি করে, এটি কালচারাল কনজারভেশন করে, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেন। বিদেশিরা যখন বাংলাদেশে বেড়াতে আসেন তখন সে যে পরিমাণ ডলার এখানে স্পেন্ড করে যায় তার বিনিময় কিন্তু সে শুধুমাত্র ছবি আর কিছু স্মৃতি নিয়ে যায়, আর সকল টাকাটা এখানে রেখে যেতে হয়। আপনি যদি অন্য ইন্ডাস্ট্রির সাথে একটু কম্পেয়ার করেন, যে আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক বড় ইন্ডাস্ট্রি, গার্মেন্টসের জন্য বিদেশ থেকে যে বিনিয়োগটা আসে আমরা এখানে শুধু কি পাই, আমাদের লেবার তাদের যে লেবারদের জন্য বা কর্মী বাহিনীদের জন্য খরচ যেটা, সেটা কিছু মুনাফা রেখে আবার পণ্য কিন্তু বিদেশে পাঠিয়ে দিতে হয়, সেটা 70%, 80% বা 60% মূল্যের। পর্যটনের ক্ষেত্রে একজন বিদেশি যদি অন অ্যাভারেজ $2000 স্পেন্ড করতে $2000 এখান থেকে যায়, তার বিনিময়ে তাকে কিছু দিতে হচ্ছে, নিয়ে যাচ্ছে না কিছু। তো সেই কারণে এই পর্যটন শিল্পকে ওইভাবে যদি গুরুত্ব দেওয়া হয় এবং ইনসেন্টিভ দেওয়া হয় বিনিয়োগের ক্ষেত্রে, তাহলে এই শিল্পটা আন্তর্জাতিক মানের যদি তৈরি হয়, আমি তো মনে করি যে বাংলাদেশের অর্থনীতিতে এই শিল্পটার ব্যাপক গুরুত্ব বহন করবে। অনেক দেশের অর্থনীতি কিন্তু পর্যটন শিল্পের উপর নির্ভরশীল, নেপাল, মালদ্বীপস, অনেকগুলো দেশ। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এখন পর্যন্ত এই শিল্পকে গুরুত্ব দেওয়া হয় নাই বিনিয়োগের ক্ষেত্রে। আমি তো মনে করি এই এখনকার সরকার এবং আমাদের এখন যে প্রধান উপদেষ্টা আছেন তার একটা সারা বিশ্বে ব্যাপক রকমের গ্রহণযোগ্যতা আছে, ওনার দায়িত্বে পর্যটন মন্ত্রণালয় আছে। তার যদি একটি আমন্ত্রণ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়া যায় যে আপনার বাংলাদেশ বেড়াতে আসেন, তার একটি মেসেজ যদি এরকম উনি একটি মেসেজ দেন এবং আমরা যদি সেটা ছড়িয়ে দেই যে বাংলাদেশে বেরিয়ে যান, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ পর্যটনের উপর ঘুরে দাঁড়াবে। এবং বিদেশিরা যে পরিমাণ আসবে, আমাদের যে অর্থনৈতিক ক্রাইসিস একটা আমরা শুনছি যে আমাদের ব্যাংকে ডলার নেই, টাকা নেই, এই ডলারের যোগানটা তো পর্যটন শিল্প দিতে পারে। শুধুমাত্র প্রয়োজন আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, আমাদের প্রয়োজন হলো পণ্যগুলোকে রেডি করা, স্কিল ম্যানপাওয়ার তৈরি করা, প্রচুর স্কিল ম্যানপাওয়ার তৈরি করতে হবে, কর্মসংস্থান এখানে সারা বিশ্বে 10 জন কর্মী বাহিনীর মধ্যে একজন পর্যটন শিল্পে, সেটা তৈরি করা। এবং এই প্রধান উপদেষ্টা যদি এই মুহূর্তে একবার আমন্ত্রণ করে ফেলেন যে বাংলাদেশ ঘুরে যান, তাহলে আমাদের ডলার সংকট কেটে যাবে, পর্যটন শিল্পই এদেশে অর্থনীতিকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাবে। তো আমি এই অনেকগুলো দাবি করলাম আপনার মাধ্যমে, আমি মনে করি এইগুলো যদি যথাযথ পৌঁছানো যায় এবং আমরা যদি প্রধান উপদেষ্টার মাধ্যমে তার এই বিশ্ববাসীর কাছে যে গ্রহণযোগ্যতা, এটিকে যদি আমরা কাজে না লাগাতে পারি, আমরা একটি সুযোগ হারিয়ে ফেলবো। এটা আমরা হারাতে চাই না, পর্যটন শিল্প চায় না এই সুযোগটি হারাতে। তো আমরা এই মেসেজটি তার কাছে পৌঁছে দিতে চাই। আপনি চমৎকার কিছু কথা বলেছেন যে ডলার সংকট কিন্তু এর মাধ্যমে পর্যটন খাত থেকেই আসলে কাটানো সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে যখন প্রধান উপদেষ্টা যদি বাইরের কান্ট্রিগুলোকে আমাদের দেশে স্বাগত জানায়, সেখানে কিন্তু আমাদের বেশ কিছু জায়গায় পর্যটনের স্থানগুলোর বেশ কিছু সংস্কার প্রয়োজন। বিভিন্ন জায়গায় কক্সবাজার বাদ দিয়ে যদি আমি বাকি এরিয়াগুলোর কথা চিন্তা করি, ধরেন কুয়াকাটা বা সেন্ট মার্টিন, সেখানে কিন্তু সুযোগ সুবিধার কিছু অভাব আছে। সেগুলো নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই বলবো। আমাদের তো এখনো পণ্য আন্তর্জাতিক মানের পণ্য হিসেবে তৈরি করতে পারি নেই। আমাদের যে পণ্যগুলো আছে এখন, পণ্য আমি বারবার বলছি, পর্যটন শিল্পের যে সেবাগুলো দরকার, সেই সেবাগুলো এখনো আন্তর্জাতিক মানের বাংলাদেশে অনেক জায়গায় তৈরি হয় নাই। তাহলে আমাদের সেগুলো করতে হবে আন্তর্জাতিক মানের। বাংলাদেশের স্ট্যান্ডার্ড বলতে কোনো কথা এই সময় এসে, এই বিশ্বায়নের যুগে এসে যদি পরিকল্পনা করা, সেটা ভুল হবে। এই বিশ্বায়নের যুগে আমরা যাই করবো সেটা আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হবে। যখন
পর্যটকের বাজারটা বিশ্বব্যাপী, তাহলে সে বিশ্ব মানেরই আমাদের করতে হবে। তো সেই জায়গায় আমাদের সবচেয়ে দুর্বলতার জায়গাটা কোথায়? পর্যটন খাতের যে গুরুত্ব, এর যে ডাইভার্সিফাইড কন্ট্রিবিউশন, এটিকে আমরা এখন পর্যন্ত সরকারের যত জায়গায় প্রজেক্টই করতে পারিনি যে আমরা এই শিল্পটায় এই কি 500 কোটি 1000 কোটি টাকা বা আরও কম, এই আমাদের ট্যুরিজম বোর্ডে 100 কোটি টাকারও নিচে বরাদ্দ হয়, এরকম বরাদ্দ আমরা চাই না। এখানে করতে হবে 10,000 20,000 কোটি টাকার বাজেট। আপনি এই বাজেটটা তো অল্প সময়ের মধ্যে রিটার্ন হয়ে যাবে। এবং সেটা কিভাবে রিটার্ন হয় আমি একটু উদাহরণ দিলাম। $100 এর দেশে আসলে $100 থেকে যায়, কিছু নিয়ে যায় না মানুষ। তাহলে আমাদের এই যে এটা আমরা বুঝাতে পারি নাই। আমরা যারা পলিসি মেকার, যারা প্ল্যানিং করেন, বাজেট অ্যালোকেশন করেন, তাদের কাছে এই পর্যটন শিল্পে সারা বিশ্বে যেভাবে গুরুত্ব দিচ্ছে, এটি একটি শুধু শিল্প হিসাবে ভাবলে চলবে না। আমি বিভিন্ন সময় বলি, অন্যান্য সকল শিল্প প্রতিষ্ঠান, অনেকগুলো শিল্প পর্যটনকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন। একটি উদাহরণ দিয়ে আমি আমার এই পর্যায়ে বক্তব্য শেষ করব। সেটি হলো যে আপনি একটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন, সেই ইনফ্রাস্ট্রাকচারটা যদি ব্যবহার করার জন্য একটা অফিস বানালেন, এবং অফিসটা যদি পর্যটক বান্ধব করে বানান, তাহলে ওই বিল্ডিংটাই তো আকর্ষণীয় হয়ে যেতে পারে, ওই বিল্ডিংটা একটা পর্যটন পণ্য হতে পারে। আমরা টুইন টাওয়ার দেখতে যাই, টুইন টাওয়ারটা তো বানিয়েছে অফিসের জন্য, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের জন্য, তাহলে টুইন টাওয়ারটাই তো একটা প্রোডাক্ট। তা আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, আমাদের যে অবকাঠামো, আমাদের যে রেল সেতু বলেন, ব্রিজ বলেন, এই ব্রিজ বা আমাদের এখন কান্ট্রি সাইডে রোড হচ্ছে, আমাদের বর্ডার রোড হচ্ছে, এই রোডগুলো তো হবেই, এটা মানুষের মৌলিক চাহিদা, আপনি তাই করছেন। সেখানে পরিকল্পনার সময় যদি পর্যটন শিল্পটাকে একটু পরিকল্পনায় জুড়ে দেন, অংশ জুড়ে দেন, তাহলে এই রোডের ব্যবহার ইকোনমিক একটা ডেভেলপমেন্ট আছে, আউটকামস আছে। ওই রাস্তা দিয়ে তো মানুষ চলবেই, গাড়ি তো যাবেই, কিন্তু ওইটা দেখার জন্য মানুষ যাবে, ওইটাই হলো ইকোনমিক আসপেক্ট। আরেকটা কথা বলি, আপনার বাংলাদেশ কিন্তু নদীমাতৃক বাংলাদেশ, এই ব্র্যান্ডিংটা কবে হয়েছে আমি দীর্ঘ গবেষণা করেছি, আমি পাইনি যে কবে থেকে এই ব্র্যান্ডিংটা শুরু হলো, বিশ্ববাসী জানে। তো আমাদের এই বিস্তৃত নদী, এই রকম নদী আমাদের পার্শ্ববর্তী দেশে কোথাও নাই। বাংলাদেশে যদি পর্যটন পণ্যের ইউনিকনেস নিয়ে কথা বলতে হয়, সেটি হলো নদী। কিন্তু নদীকে আমরা ব্যবহার করতে পারিনি পর্যটনের ক্ষেত্রে। নদীতে আমাদের ভ্রমণের জন্য ক্রুজ শিপ নাই, যানবাহনের ব্যবস্থা নাই, পর্যটক দিনে ওঠানামার সুব্যবস্থা নাই। নদী পর্যটনকে যদি পর্যটনকেই যদি আমরা গবেষণা করে পর্যটন পণ্য হিসাবে তৈরি করে, সেবা নিশ্চিত করে, জাহাজ নিশ্চিত করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়, এই একটি পণ্যইকে সারা বিশ্ব থেকে মানুষ নিয়ে আসতে পারে। আমাদের নদীতে চলতে চলতে, নদীতে যদি আপনার 3 স্টার মানের ক্রুজ শিপ হয়, ওই ক্রুজে থাকবে, পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখবে, আমাদের গ্রামের হাট বাজার আছে, সেটি আমাদের পর্যটন পণ্য। নদীর পাশের যে মানুষজন আপনার ক্রাফটস তৈরি করে, আমি ঢাকা ডিনার ক্রুজ, আমার একটি প্রোডাক্ট আছে, শীতলক্ষা থেকে যাই, শীতলক্ষায় ট্যুরিস্ট নিয়ে যেতে আমরা রূপসী, ওখানে জামদানি উইভিং ভিলেজ আছে, এই আমাদের সকল অ্যাম্বাসির লোকজন আমরা প্রায় নিয়ে যাই। জামদানি ভিলেজে যে মানুষ জামদানি উইভিং দেখে, ওই আর্টিজানদের কাছ থেকে জামদানি কিনেন, ওই গ্রামের অর্থনীতি চাঙ্গা হয়ে যায়। আবার আমরা কিছু দূর যে মুরাপাড়া জমিদার বাড়ি দেখাই, তো তারা থাকা খাওয়া সব লঞ্চের মধ্যে করেন। তো এরকম যদি আমাদের মানে আন্তর্জাতিক মানের ক্রুজ ভ্যাসেল তৈরি করতে পারি, আমার সারা বাংলাদেশে 3 স্টার হোটেল সেবা তৈরি করা সম্ভব নয়। লঞ্চে ঘুরে ঘুরে যাবে, বাংলাদেশের গ্রাম দেখবে, প্রকৃতি দেখবে, ঐতিহ্য দেখবে, লঞ্চে থাকবে, ওটিকে কিন্তু 3 স্টার মানে করা সম্ভব, ওখানে খাবে। তাহলে এই যে বাংলাদেশের নদীকেন্দ্রিক পর্যটন, এটি সম্ভাবনা সারা বিশ্বে, আমার এটা চাহিদা আছে। আমাদের সংস্কৃতি, গ্রামীণ অর্থনীতি, পার্শ্ববর্তী মানুষের ইকোনমি, এগুলো বেড়ে উঠবে। এই পরিকল্পনার যথেষ্ট অভাব রয়েছে। এটি সরকারের যখন পরিকল্পনা করা হয়, সেই জায়গায় যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিকল্পনা, আমি মনে করি যে বাংলাদেশের ইনভেস্টমেন্টে যে অর্থ বরাদ্দ দেওয়া হবে, তার একটি বড় অংশ এবার যেন পর্যটন শিল্পে দেওয়া হয়। আমরা এই পর্যটন শিল্প রিটার্নটা দিবে কয়েক গুণ, এবং অর্থনীতি আমাদের এই সংকট থাকবে না। শ্রীলঙ্কার কথা দেখেন,
শ্রীলঙ্কা কি হয়েছিল? আচ্ছা, এই বিষয়ে আমি একটু বলি। জি। আপনি জি, ইনভেস্টমেন্ট ধন্যবাদ। মূলত উনি প্রশ্ন করছে ইনভেস্টমেন্ট মূলত বাংলাদেশ পর্যটন শিল্পে ইনভেস্টমেন্ট ভালো, সরকারি মূলত পথ দেখায় সব দেশেরই। বাংলাদেশে বলতে গেলে অনেক ইনভেস্টমেন্ট হয়েছে, কিন্তু এত বেশি প্রোডাক্ট, বাংলাদেশে যেমন প্রোডাক্ট আইডেন্টিফিকেশন হয়েছে প্রায় 700, এটা আমরা পর্যটন কর্পোরেশন করেছি, প্রোডাক্ট চিহ্নিত করেছে এবং প্রোডাক্ট বেস প্ল্যানিংও আছে। যেমন সরকার পথ দেখে, যেমন কুয়াকাটা 13টা ফেরি ছিল, এখন ডেভেলপ হয়েছে। কক্সবাজারের যাতায়াতের ব্যবস্থা এখন অনেক ভালো হয়েছে, হবে। এখন কত যে বেসরকারি বিনিয়োগ যত বেশি আসবে ততই, আমরা বেসরকারি বিনিয়োগ বেশি প্রত্যাশা করছি বাংলাদেশের পর্যটন শিল্পে, কিন্তু বেসরকারি বিনিয়োগ যেভাবে আসার কথা ছিল সেভাবে আসেনি। আমাদের পলিসি, বিনিয়োগ বান্ধব পলিসি আছে, আমাদের বিভিন্ন ধরনের উদ্যোগও আছে, কিন্তু আমাদের দরকার যেটা হলো যে প্রায়োরিটি হিসাবে আমাদের এখানে যে বিনিয়োগটা হবে, সেই বিনিয়োগের যে আসলে পথটা দেখানো। আর সে ট্যুরিজম কিন্তু হসপিটাল সেক্টর রিটার্নটা একটু স্লোলি আসে, কিন্তু আমাদের যে প্রাইভেট ইনভেস্টরদেরকে ওয়েট করতে হবে। একটা রিসোর্ট যখন বানাবে, যে সে রাতারাতি কিন্তু সে প্রফিট পাবে না, এটাকে তার মার্কেটিং, পাবলিসিটি, তার সেবার মান এবং একটা কম্পিটিটিভ একটা জায়গা তৈরি করতে হবে। কম্পিটিটিভনেস যত বেশি, যে রিসোর্টের স্ট্যান্ডার্ড সার্ভিসেস যেখানে যত বেশি, সেখানে পর্যটক যাবে। তো বিদেশি বিনিয়োগ আসার জন্য আসলে উদ্যোগ সবসময় নিতে হবে, বিশেষ করে আমাদের যেসব সিঙ্গাপুরে ইনভেস্টমেন্ট, থাইল্যান্ড ইনভেস্টমেন্ট, আমরা বিশেষ এক্সক্লুসিভ ট্যুরিজম করতে চাচ্ছি, এবং আমাদের বিভিন্ন যে ইয়ারমার্ক করা হয়েছে, যেখানে আসলে এক্সক্লুসিভ ট্যুরিজম হবে, বিদেশে সেখানে তারা আসবে এবং তাদের ডলার আমরা পাবো। এখন এই যে ডলার ক্রাইসিসে যত বেশি পর্যটক আসবে, ডলার রিজার্ভও বাড়বে, এটা একটা স্লোগান আমরা দিচ্ছি। আর একটা বিষয় হলো যে আসলে আমাদের তরুণ সমাজকে যত বেশি ইনভলভ করতে পারবে, তাদের ইনোভেটিভ আইডিয়া আছে, তারা কিন্তু বিভিন্ন উদ্যোক্তা তৈরি করতে সমাজের পারে। এই ব্যাপারটাতে আমি আসবো আপনার কাছে একটা ছোট্ট বিরতির পর। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতির, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরই। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স। আমরা কথা বলছিলাম পর্যটন শিল্প নিয়ে। যে আপনি যেটা বলছিলেন তরুণদের অংশগ্রহণের কথা, যে তরুণরা আসলে আমাদের যে ডেমোগ্রাফিক যেই আপনার আমাদের ইয়েটা আছে, কি বলে আমাদের অ্যাডভান্সমেন্টটা, যে অ্যাডভান্টেজটা হলো যে তরুণরা একটা মেজর অংশ আমাদের জনসংখ্যার। তো তাদের মাথায় কিন্তু চমৎকার চমৎকার আইডিয়া আছে, তারা এই ধরেন ইনোভেটিভ আইডিয়া কাজে লাগে, যে কেউ উদ্যোক্তা হতে পারে, এবং তারা ডিজিটাল সার্ভিস দিচ্ছে, তারা আমাদের বুকিংগুলো চমৎকারভাবে করতে পারছে, এবং তারা দেখা যায় যে অল্প টাকায় তারা ইয়াং জেনারেশনদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে নিতে পারে, এবং তারা ইন্টারন্যাশনাল যে মার্কেটিংগুলো তারা অল্প পয়সা করতে পারে। এবং তারা দেখা যাচ্ছে যে একটা চমৎকার যে কটেজ তৈরি করছে, অল্প ইনভেস্টমেন্ট কটেজ তৈরি করছে, এবং আমাদের যে আবহমান বাংলা যে প্রাচীন ঐতিহ্যগুলো আছে, যেমন মাটির ঘর তারা তৈরি করে দেখাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে অল্প জায়গার ভিতরে তারা অনেকগুলা সার্ভিসের বিষয়গুলো তারা স্থাপন করতে পেরেছে এবং করছে। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনালি বাংলাদেশের তরুণদের একটা চাহিদা আছে, কারণ তারা খুব চটপটে এবং তারা ইন্টেলিজেন্ট, তারা আগ্রহী, এনার্জেটিক, তারা সব কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে দেশের ভিতরে। এবং ট্যুরিজমের ক্ষেত্রেও কিন্তু তরুণদের অংশগ্রহণ বেড়েছে, আমাদের যে ট্যুরিজম পলিসি আছে সেখানে তরুণদের একটা জায়গায় স্পেস রাখা হয়েছে। আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে তরুণ যারা যদি ইনভেস্টর হয় তাদের কিছু ছাড় দিচ্ছে, আমরা পর্যটন ছাড় দিচ্ছি, যে তরুণরা কোথাও বেড়াতে গেলে তাদের জন্য হোটেল মোটেল ডিসকাউন্ট আছে, তরুণরা কোথায় গেলে তার আমরা প্রায়োরিটি দিচ্ছি, তরুণরা কোনো বিনিয়োগ নিয়ে আসলে সেখানে আমরা যেখানে যেটা প্রয়োজন সে সার্ভিসটা ওয়ান স্টপ সার্ভিস দিয়ে যাচ্ছি। এবং তরুণরা যদি কোনো জায়গায় রিসোর্ট কিংবা কোনো স্থাপনা করতে চায়, কোনো সার্ভিস সেন্টার করতে চায়, জেলা প্রশাসন তাদের কিন্তু প্রায়োরিটি দিচ্ছে। এই প্রায়োরিটি দিয়ে কিন্তু আমরা তরুণ নেতৃত্বেই কিন্তু আমরা পর্যটনের যে সামাজিক আন্দোলন সেটা আমরা করতে পারি। এই বিষয়টা এই জন্য তরুণদের জন্য আরও বেশি কিছু গাইডলাইন তৈরি করছে আমরা, যে একজন তরুণ যেখানে যাবে সেখানে সে যত সচেতন, পরিবেশ বান্ধব যে কাজগুলো সে করতে অন্য পারে না, কিন্তু দেখা যায় সুন্দরবনে যখন সে পর্যটক নিয়ে যায়, সে কিন্তু ওই পেট বোতলটা কিন্তু সুন্দরবনে ফেলে না, সে নির্দিষ্ট জায়গায় ফেলে নিয়ে আসে, সে অনেক বেশি সচেতন, পরিবেশ সম্পর্কে সচেতন, আমাদের কৃষ্টি কালচার সম্পর্কে সচেতন, এগুলো সংরক্ষণে সে কাজ করতে পারে। এবং পাশাপাশি সে বিদেশি পর্যটকদের আমাদের দেশে যে সংস্কৃতির সম্পর্কে ম্যাচটা দিতে পারে। একজন টুরিস্ট আসলো, সে দেখে এটাকে চলে গেল, কিন্তু তার মেমোরিতে যদি কিছু না থাকে তাহলে তো হবে না। কিন্তু আমাদের তরুণরা সেই জায়গাটা করতে পেরেছে, চমৎকার তারা ছবি বানায়, পোস্ট কার্ড তৈরি করে, সুবিনি বানিয়ে, অল্প টাকা সুবিনি নিয়ে কিন্তু পর্যটককে দিচ্ছে। এইভাবে কিন্তু তরুণদের একটা আন্দোলন আমাদের পর্যটনে ঢুকে যাচ্ছে। আরেকটা বিষয় হলো যে
আমাদের উইমেন পার্টিসিপেশন ইন ট্যুরিজম একটা এনকারেজিং সিনারিও আমরা দেখতে পাচ্ছি আমাদের পর্যটন শিল্পে। বিশেষ করে এখন হোটেলগুলোতে, 5 স্টার হোটেলগুলোতেও কিন্তু আমাদের ফ্রন্ট অফিসে আমাদের বিভিন্ন রেস্টুরেন্ট ম্যানেজার, আমাদের লবি ম্যানেজার নারীরা আসছে, এবং নারীরাও কিন্তু তারা ট্যুর গাইডে কাজ করছে, তারাও ট্যুরিস্টদেরকে নিয়ে যাচ্ছে। এবং একজন যখন নারী ট্যুর গাইড হয়, অনেক নারীরা কিন্তু অবলীলায় তার সাথে ঘুরতে যেতে পারে, এবং কত সেফটি সিকিউরিটির কথা বলছি। এই জন্য আপনাদের যে গাইডলাইনগুলো ওরকমভাবে নারী বান্ধব নীতিমালা, নারী বান্ধব গাইডলাইনও তৈরি করা হচ্ছে, এবং আমাদের চিঠি দেওয়া হয়েছে যে যদি কোনো নারী দল, শুধু না ওখানে কোনো পুরুষ থাকবে না, নারীরাই ঘুরতে যাবে, তার জন্য আলাদা স্পেশাল সিকিউরিটি, আলাদা স্পেশাল ডিসকাউন্ট, তাদের চাহিদা অনুযায়ী মেনু তৈরি করা, এবং তাদের যাতায়াতের সুযোগ করে দেওয়া, গাড়িতে যাতায়াত করে তারা কোনো ধরনের হয়রানি বা দূরত্বের শিকার না হয় সেগুলো এনশিওর করা। সেইভাবে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, চমৎকার কিছু কথা বলেছেন। জনাব মহিউদ্দিন হেলাল, আপনিও বেশ কিছু সম্ভাবনার কথা বলছিলেন, যেটা আমি আসলে খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। এবং আসলেই বাংলাদেশের পর্যটন শিল্প এমন একটি সম্ভাবনাময় খাত, যেখানে আসলে প্রপার যদি মনিটরিং বা প্রপার যদি ইনভেস্টমেন্ট করা যায়, সেটা আসলে খুব বড় কিছু আমাদের জন্য বয়ে আনবে। আমি এটার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে আপনার কাছে জানতে চাই, যে আরও কি ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা ইতোমধ্যে লিস্টেড করেছেন, যেগুলোতে ফোকাস করলে আমরা অনেক ভালো কিছু পাবো? না, নিশ্চয়ই। আমাদের এখন প্রধানত কাজটি হলো যে আমাদের পর্যটন শিল্পের সেবাগুলোকে আন্তর্জাতিক মানের যদি করা যায়, এবং যখনই আমাদের সেবা নিশ্চিত হবে তখন এটাকে বিপণন করতে হবে বিদেশে মানুষের কাছে। যেহেতু ক্রেতা আমরা মনে করছি ডোমেস্টিক ট্যুরিজম আমাদের প্রচুর বেড়েছে, মানুষ এখন সুযোগ পেলেই বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের সৌন্দর্যকে যদি পৌঁছে আমন্ত্রণ জানাতে হয়, তাহলে আমাদের প্রচুর বিদেশের পর্যটন মেলা হয় অনেক, সেটা ছাড়াও আমাদের দূতাবাসগুলোকে আরও উদ্যোগী ভূমিকা নিয়ে পর্যটকদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে কার্যক্রম করতে হবে। এটি একটি আমাদের বিষয়। আরেকটি বিষয় হয়েছে যে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা হলো যে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। সেবা নিশ্চিত করতে হলে একজন পর্যটককে আমন্ত্রণ জানিয়ে আমরা বাংলাদেশে আনলাম, তাকে নানা রকমের সেবার মুখোমুখি হতে হয়। এয়ারপোর্ট থেকে শুরু করে তাকে হোটেলে থাকতে হয়, হোটেলে কর্মী বাহিনীর দরকার আছে, তারপর যারা ট্যুর অপারেট করে তাদের ট্যুর গাইডের দরকার আছে, ল্যাঙ্গুয়েজ গাইডের দরকার আছে। এই ক্ষেত্রে পর্যটনে অনেক কর্মসংস্থানের সুযোগ আছে। তা আমি এই দক্ষ জনশক্তির ক্ষেত্রে বলছি যে আমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের চেয়ারম্যান। তো সেই ক্ষেত্রে আমরা এই কাউন্সিলের অধীনে গত 5 বছর 10,000 ছেলেমেয়েকে প্রশিক্ষণ দিয়েছি আমাদের অর্থ মন্ত্রণালয় এবং এডিবির সহযোগিতায়। এবং তারা 8,200 ছেলেমেয়ে বিভিন্ন জায়গায় চাকরিতে কর্মরত রয়েছেন। এই যে ইয়ুথ ডিভিডেন্ডের কথা বললেন জিয়াউল হক হাওলাদার সাহেব, এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য, এবং প্রচুর আবার আমাদের চাকরিতে নিতে হবে, দক্ষ জনশক্তি করতে হবে। ইয়ুথদের এঙ্গেজমেন্ট এই শিল্পে অনেক করা সম্ভব, এবং একটি ছেলে মেয়ে যদি এখানে দক্ষ এই শিল্পে ধরেন ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন বা সার্ভিসে দক্ষ হয়, সে কিন্তু শুধুমাত্র আমাদের দেশের মধ্যে কাজ করতে সুযোগ হবে তা নয়, সে কিন্তু বিদেশের ইন্টারকন্টিনেন্টাল আর বাংলাদেশে একই সার্ভিস, তো তার বিদেশেও যাওয়ার সুযোগ হয়ে যায়। তো এটি একটি হসপিটাল ইন্ডাস্ট্রি একটা বড় সুযোগ। এই জায়গাটা আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি দক্ষ জনশক্তি তৈরি করার ক্ষেত্রে। ইয়ুথ এন্টারপ্রেনারশিপ তৈরি করার ক্ষেত্রে কাজ হচ্ছে, উইমেন এন্টারপ্রেনারশিপ এবং উইমেন এঙ্গেজমেন্ট, এটার ক্ষেত্রেও কাজ করছি। আমরা যে 10,000 প্রশিক্ষণের কথা বললাম, সেখানে 30% উইমেনকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ, এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদেরকে ইনক্লুশন যেসব জায়গায় করা যায় সেটি করা হচ্ছে। তো আমরা ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কতগুলো কম্পোনেন্ট আছে রিলেটেড অন ট্যুরিজম, সেগুলোকে নিয়ে আমরা কাজ করছি। যখন এই ট্যুরিজমটা ইটস এ টুল ফর ডেভেলপমেন্ট, আমরা এইভাবে দেখি। ট্যুরিজম একটি, অনেকে যার যে জায়গা থেকে ব্যবসা হিসাবে দেখেন, একটি দেশ ট্যুরিজমকে দেখতে হবে উন্নয়নের একটি মাধ্যম হিসাবে। তাহলেই প্রতিটি সংস্থা যার যার জায়গা থেকে ট্যুরিজমকে সাপোর্ট করতে পারে। আমাদের ব্যাংকগুলোর দেখেন অনেক সিএচআর কার্যক্রম আছে, ট্যুরিজমের তো একটা বড় সিএচআর কম্পোনেন্ট আছে। গ্রামে যে মানুষটি সুবিনার বানিয়ে ট্যুরিস্টদেরকে বিক্রি করছে, এটা তো সিএচআর কার্যক্রম। তো এরকমের আমাদের ক্ষুদ্র ছোট ছোট প্রান্তিক উদ্যোগ আছে, এন্টারপ্রেনার আছে। শীতল পাটি যিনি বুনছেন, এটি ট্যুরিস্টদের কাছে দেয়া যায়। আমার সুন্দরবনের পাশের মানুষ বাঘের মুখ এঁকে মানে সেলাই করে
ব্যাগ বানিয়ে টুরিস্টদের কাছে বিক্রি করছেন। তো এরকমের যে ছোট ছোট উদ্যোগ, এগুলো পর্যটনেরই সাইডলাইন। ফিউচার প্ল্যান যেটা বলছে, ফিউচার প্ল্যান সরকারের কিছু ফিউচার প্ল্যান আছে, যেটা হলো যে টুরিজমের ক্ষেত্রে সিএসআর কে ইনক্লুশন করা যায়। আমি তোমারটা বলছি একটু ফিউচার প্ল্যান যেটা বলছেন, যে হেলা সাহেব বলছিলেন, ফিউচার প্ল্যান আসলে সরকারের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম কিছু প্ল্যান থাকে। তো আমাদের এইবার আমরা নতুন করে সবকিছু করছি, যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনো কোনো সেটাই সহযোগিতা পেয়েছেন আমাদেরকে কিনা? বলা হয়েছে যে একটা ইমিডিয়েট প্ল্যান। আমরা আসলে অনেকগুলো প্ল্যান করেছি, যেটা হলো যাতে করে পর্যটকদের স্বাচ্ছন্দ্য নিরাপদ ভ্রমণের জন্য, এবং যাতে করে বাংলাদেশে যারা বিনিয়োগ করে তারা যাতে করে লাভ প্রফিট পায়, বোধ মানে পর্যটকরা তারা সেবা পাবে, উন্নত সেবা। এই কারণে আমাদের কিছু চিহ্নিত করা হয়েছে, যেমন একেবারে স্পেসিফিক আমরা কক্সবাজার, কুয়াকাটা, বরিশাল, আমাদের খুলনা, এইসব জায়গায় যেটা সরকার জমি আছে আমাদের, এই জমিতে আমরা মনে করি যে একেবারেই স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে কমিউনিটি ট্যুরিজমের পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার, স্ট্যান্ডার্ড ইনফ্রাস্ট্রাকচার হবে, যেখানে লোকাল ইউথরা কাজ পাবে। পাশাপাশি লোকাল যে আমাদের কমোডিটি বলবো না, অ্যাট্রাকশনগুলো আছে, সেগুলো যাতে করে আমরা প্রপারলি ডিসপ্লে করতে পারি। পাশাপাশি আমাদের লোকাল ফুডটাকে সংরক্ষণ হবে, আমাদের পরিবেশ সংরক্ষণ হবে, আবার টুরিস্ট এনজয় করবে, এরকম প্ল্যানগুলো আছে। আরেকটা হলো যে আপনি জানেন যে আমাদের যে সামাজিক ব্যবসার মাধ্যমে যে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস স্যারের যেটা যে সোশ্যাল বিজনেস এন ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট, সেটাও আমরা প্ল্যান করেছি। সোশ্যাল বিজনেসটাকে আমরা ট্যুরিজমে নিয়ে আসছি, এবং আমরা মনে করি যে সোশ্যাল বিজনেসে একটা জায়গায় তাদের যে অ্যাসেট রয়েছে, তাদের যে প্রাকৃতিক পরিবেশ, তার যে দক্ষতা, যেমন একজন স্কিল ম্যান পর্যায়ে সে সুন্দর বাঘের বুক বানাতে পারে, আবার একজন ভালো ফার্মও করতে পারে, একজন ভালো রান্না করতে পারে, একজন খুব ভালো মানে গাইডের কাজ করতে পারে। এইগুলোই কিন্তু আমাদের পর্যটনে সেখানকার পুঁজি ইনভেস্টমেন্ট, তার দক্ষতা আমরা কাজে লাগাবো। আমার অন্য কোনো কিন্তু বেশি ইনভেস্টমেন্ট দরকার নাই, ওইটাই আমার ইনভেস্টমেন্ট। ওকে আমি ট্রেনিং দেবো, ওকে, এবং টুরিস্টটা আসবে, তার সেবাটা নিবে। এবং এই সোশ্যাল বিজনেসের কনসেপ্টটা মানে পুরো কমিউনিটি কিন্তু আমি এঙ্গেজ করতে পারি। শুধুমাত্র একটা কমিউনিটি 5 জন বা 7 জন বেনিফিট হবে, নট দ্যাট, টোটাল মানে একটা এথনিক ভিলেজ বলেন বা একটা গ্রাম বলেন, সবাই বেনিফিট হবে। সেই সোশ্যাল বিজনেস ধারণাটাই আমরা পর্যটন শিল্পী নিয়ে আসছি, সেভাবে আমাদের গাইডলাইন তৈরি করেছি, সেভাবে আমরা প্ল্যান দিয়েছি। আমাদের যেসব ইনফ্রাস্ট্রাকচার আছে পুরাতন, সেগুলোকে আমরা আপডেট করব। এছাড়া আমাদের দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট আছে আমাদের সরকারিভাবে, সেটাকে আমরা আরও বেশি নতুন কোর্স চালু করছি যুগের চাহিদা অনুযায়ী, যাতে করে তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে কাজ করতে পারে। আরেকটা হলো যে আমাদের যেটা উনিও বলতেছিলেন যে এলজিডি ইনভলভমেন্ট, রোড অ্যান্ড হাইওয়ে ইনভলভমেন্ট, রাস্তাঘাট তৈরি করার জন্য, লাস্ট বার কানেক্টিভ ডেভেলপমেন্ট, সেখানে আমরা চিঠি দিয়েছি। তারা যে পরিকল্পনা করছে তাদের বাজেট সেখানে ট্যুরিজম ডাইমেনশনটা আনবে, যাতে করে পর্যটকরা তার গাড়িটা যেন একেবারে ডেস্টিনেশনের কাছে নিয়ে যেতে পারে, তার জন্য কষ্টটা কম হয়। বা সেখানে কার পার্কিং একটা ব্যবস্থা, কার পার্কিং যদি না থাকে, গাড়ির লং টেইল ব্যাক লেগে যায়, একটা টুরিস্ট তখন শেষ মুহূর্তে গিয়েও কিন্তু ঠিক টাইমে তার দেশে যেতে পারে। যেমন পাহাড়পুরের জয়পুরহাট থেকে পাহাড়পুরে যে রাস্তাটা একটু ন্যারো, সেটা ওয়ার্ডেন করা হচ্ছে, এবং যাতে করে পর্যটক সেখানে গিয়ে তার সন্ধ্যার পর কোথা থাকবে সেটা ভয় পেয়ে যায়, সেটা না পায়। সেজন্য আমরা জয়পুরহাটে কথা বলেছি, নওগাঁ কথা বলছি, সেখানে আমাদের পর্যটন নির্মাণ কি বলে যে সুবিধা নির্মাণ করা হবে। আমরা সকল প্রকার শিশু, ডিজেবল, সিনিয়র সিটিজেন সবার জন্যই পর্যটন সুবিধা আদি নির্মাণের এবং সহজলভ্য করার পরিকল্পনা গ্রহণ করেছে। তো আপনি প্রায়োরিটির কথা বলেছেন, এখানে আমি আরেকটি কথা বলি এ প্রসঙ্গে, সেটা হল যে আমাদের সারা দেশেই পর্যটনে অনেক আকর্ষণ থাকলেও আমাদের প্রায়োরিটি সিলেক্ট করে আন্তর্জাতিক মানের কয়েকটি পণ্য আগে তৈরি করা দরকার, খুব গুরুত্ব দিয়ে। যে কয়েকটা পণ্য, সারা দেশের পর্যটন উন্নয়ন তো আমরা চাই, কিন্তু একসাথে সম্ভব নয়। আমরা কয়েকটি পণ্য চাই বা কয়েকটি সেবা নিশ্চিত করা হোক, যেখানে বিদেশিরা এসেই এই সেবাটা নিতে পারে। সেইটাকে পাইলট ধরে যদি আমরা পর্যায়ক্রমে অন্যগুলো করি, কারণ কক্সবাজার তো অনেক লক্ষ লক্ষ মানুষ যায়, সন্ধ্যার পরে কোনো কার্যক্রম নেই, এরকম একটি এটা একটা উল্লেখযোগ্য। আমরা যখনই ঘুরতে যাই দেখেছি সন্ধ্যার পরে খুব অফ হয়ে যায়। এখন হচ্ছে এটা আসলে এই ধারণাটা আগে বলা হতো, কিন্তু এখন তো কক্সবাজারের সন্ধ্যার পর হোটেলগুলো কিন্তু মিউজিক অ্যাক্টিভিটিস কিন্তু দিচ্ছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস। বিচের ক্ষেত্রে হয়তো একটা বিষয় থাকে, প্রত্যেক জায়গায় বিচে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনার টুরিস্টদেরকে কারণ আপনার সাগরের ঢেউ থাকে বা ধরেন জোয়ার ভাটা বিষয় থাকে, এটা টুরিস্ট সেফটির জন্য কিছুটা অংশ মানে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বিচে অ্যালাউ করে। বাট হাউবার টুরিস্ট কিন্তু বিচে সারা থাকতে পারে, নোবডি
উইল মানে কি বলে রেজিস্ট ইউ। একটা ডেস্টিনেশনকে যদি আমরা একদম যা যা প্রয়োজন সবকিছু দিয়ে করি পাইলট কেস, জি জি জি, তার পরবর্তীতে ওইটাকে দেখে কারেকশন করে অন্য যে রেপ্লিকেট করা, তো সেই রকম একটা কক্সবাজার হতে পারে, কুয়াকাটা হতে পারে, যেটা প্রায়োরিটি, যেখানে দেশি বিদেশি সবাই যেতে পারে। আমাদের দেশের অলরেডি সুন্দরবন বা সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ষাটগম্বুজ মসজিদ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পাহাড়পুর, এগুলো কিন্তু ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, ট্যুরিজম প্রোডাক্ট। পাহাড়পুর হচ্ছে বিশ্ব ঐতিহ্য এবং এটা আর্কিওলজিস্ট যারা আর তাদের জন্য একটা কি বলে হ্যাভেন, তারা দেখতে আসে তার যে ইতিহাস ঐতিহ্য। বা সুন্দরবন পৃথিবীর আর কোথাও নাই, সিঙ্গেল লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, এ দেখতে আসে। এই ষাটগম্বুজ মসজিদ এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এরকম কিছু আছে, এগুলো আছে। তবে আমাদের আরো করতে হবে, যেটা উনি বললেন যে হেরিটেজগুলো আছে, হেরিটেজগুলো যে আছে সেগুলো আমাদের আরো বেশি প্রচার করতে হবে। আমাদের যে ইন্টারস্ট্যান্ডার্ড সার্ভিস বা প্রোডাক্ট নেই তা না, নট দ্যাট, আমাদের আছে, অ্যাট্রাকশন আছে, ইন্টারস্ট্যান্ডার্ড আছে, কিন্তু আমাদের যেই পরিমাণ ধরেন 10 কোটি 70 কোটি মানুষের ভিতরে যদি মাত্র 2-3 কোটি ভ্রমণ করে, আমাদের আরো বেশি টুরিস্ট মুভমেন্ট বাড়ানো দরকার, ইন্টারন্যাশনাল টুরিস্ট আরো বেশি আনা দরকার, সেটার জন্য আসলে যা দরকার সেটাই করা দরকার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে বিদায় নিতে হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা পর্বে। আজকে আমরা কথা বলেছি বিশ্ব পর্যটন দিবস এবং আমাদের ভাবনা। দর্শক, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।